পৃষ্ঠা 262 কন্টিনিউড। আইন অমান্য আন্দোলন, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, প্রথম পর্যায় 1930 থেকে 1931 খ্রিস্টাব্দ। নেহেরু রিপোর্ট কার্যকর করতে ব্রিটিশ সরকারের সদিচ্ছার অভাব ও দেশের সর্বত্র ব্রিটিশ বিরোধী বিক্ষোভ ও অসন্তোষ হেতু আইন অমান্য আন্দোলন অনিবার্য হয়ে উঠেছিল। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ভারতীয় অর্থনীতিকে গ্রাস করে। ক্রমে ব্যবসায়ী, কৃষক, মজুর সকলেই চরম দুর্দশার মধ্যে পড়ে। এ সময় সর্বত্র কৃষক এবং শ্রমিকদের ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয়। ট্রেড ইউনিয়নগুলির নেতৃত্বে সর্বত্র সরকারি নীতি ও কর্মপদ্ধতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শিত হতে থাকে। সব মিলিয়ে জনমনে এক চরম অস্থিরতা পরিলক্ষিত হয়। ব্রিটিশ সরকার দমনমূলক নীতি প্রয়োগ করে বিক্ষোভ দমনে সচেষ্ট হয়। এই পরিস্থিতিতে 1930 খ্রিস্টাব্দের 14 থেকে 16 ফেব্রুয়ারি জাতীয় কংগ্রেস সবরমতী আশ্রমে ওয়ার্কিং কমিটির মিটিং করে ও গান্ধীজির সিদ্ধান্ত অনুমোদন করে অহিংস আইন অমান্য আন্দোলন শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই আন্দোলনের যাবতীয় দায়িত্ব গান্ধীজির উপর অর্পণ করে। গান্ধীজি প্রথমেই ঠিক করেছিলেন লবণ সত্যাগ্রহের দ্বারা আইন অমান্য আন্দোলনের সূচনা করবেন। 1930 খ্রিস্টাব্দে লবণের উপর দ্বিগুণ কর বসিয়ে ব্রিটিশ সরকার জনসাধারণের দুরবস্থা বাড়িয়ে দেয়। এছাড়া সমুদ্রের জল থেকে লবণ প্রস্তুত করার উপর সরকারি নিষেধাজ্ঞা ছিল এবং এই নিষেধাজ্ঞা ভঙ্গ করা ছিল দণ্ডনীয় অপরাধ। 1930 খ্রিস্টাব্দের 2রা মার্চ গান্ধীজি ভাইসরয় লর্ড আরউইনকে এক চিঠি লিখে লবণ উৎপাদনের উপর সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বলেন এবং চিঠিতে আরও উল্লেখ করেন যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারিত না হলে তিনি লবণ আইন অমান্য করবেন। এর আগে গান্ধীজি 1930 খ্রিস্টাব্দের 30 জানুয়ারি কোর্ট ইয়াং ইন্ডিয়া আনকোট পত্রিকাতে সরকারের কাছে কোর্ট 11 দফা দাবি তুলে ধরেন। এই দাবিগুলির মধ্যে মাদকদ্রব্য বর্জন, পৃষ্ঠা 263, বন্দি মুক্তি, লবণ কর রদ, খাজনা হ্রাস প্রভৃতি উল্লেখযোগ্য। আনকোট। ভাইসরয় লর্ড আরউইন গান্ধীজির দাবি অগ্রাহ্য করলেন ও এই প্রসঙ্গে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে অসম্মত হলেন। ক্ষুব্ধ ও অপমানিত হয়ে গান্ধীজি বড়লাটকে এক পত্রে লেখেন যে নতজানু হয়ে তিনি কেবলমাত্র এক টুকরো রুটি চেয়েছিলেন, বিনিময়ে তিনি পেলেন পাথর। এরপর থেকেই গান্ধীজি লবণ আইন ভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করেন। লবণ সত্যাগ্রহ, সল্ট সত্যাগ্রহ। 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ 78 জন সত্যাগ্রহীকে নিয়ে গান্ধীজি গুজরাটের সবরমতী আশ্রম থেকে আরব সাগরের তীরে অবস্থিত ডান্ডি অভিমুখে তাঁর ঐতিহাসিক পদযাত্রা শুরু করেন। ডান্ডি থেকে সবরমতী আশ্রম প্রায় 200 মাইল দূরে অবস্থিত। এই দীর্ঘ পথ অতিক্রম করতে গান্ধীজির প্রায় 25 দিন সময় লেগেছিল। সত্যাগ্রহীরা 5ই এপ্রিল ডান্ডিতে উপনীত হন। এই দীর্ঘ ঐতিহাসিক পদযাত্রা কোর্ট ডান্ডি মার্চ আনকোট নামে পরিচিত। পথ পরিক্রমাকালে জনসাধারণ গান্ধীজি এবং তার অনুগামী সত্যাগ্রহীদের বিপুলভাবে অভিনন্দিত করেন। অনেকে সত্যাগ্রহীদের সঙ্গে যোগ দিয়ে তাঁদের পদযাত্রাকে উৎসাহিত করেন। ভারতীয় সংবাদপত্রগুলি ছবিসহ এই পদযাত্রার বিবরণ প্রকাশ করলে সারা দেশে বিপুল উৎসাহ উদ্দীপনার সঞ্চার হয়। জনগণ অধীর আগ্রহে আসন্ন সংগ্রামের জন্য প্রস্তুত হতে থাকেন। একদিন উপবাস এবং প্রার্থনার পর 6ই এপ্রিল গান্ধীজি সমুদ্র স্নানের পর সমুদ্র তীরে আরব সাগরের জল থেকে লবণ প্রস্তুত করে লবণ আইন ভঙ্গ করেন। এই সঙ্গে দেশ জুড়ে আইন অমান্য আন্দোলন শুরু হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এই আন্দোলন গুজরাট থেকে ক্রমশ ভারতের সর্বত্র, বিশেষত বোম্বাই, মাদ্রাজ, বিহার, বাংলা, উড়িষ্যা, আসাম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মালাবার
প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে। মেদিনীপুরের কাঁথি, তমলুক, দক্ষিণ 24 পরগনার মহিষপাথান, ডায়মন্ড হারবার, কালিকাপুর প্রভৃতি স্থানে ব্যাপকভাবে লবণ তৈরি শুরু হয়। যে সকল স্থানে প্রাকৃতিক পরিবেশে লবণ প্রস্তুত সম্ভব নয়, সেসব স্থানে বিদেশি দ্রব্য বর্জন, কর দান বন্ধ আন্দোলন, বিদেশি পণ্যের সরকারি দোকানগুলির সামনে পিকেটিং, ধর্মঘট, গণবিক্ষোভ প্রদর্শন প্রভৃতি আইন অমান্য আন্দোলনের কর্মসূচি রূপে ঘোষিত হয়। খান আব্দুল গফ্ফার খান, সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সরলা দেবী, লীনা নাগ, স্বরূপরানী নেহেরু, কমলা নেহেরু প্রমুখ এই আন্দোলনে নেতৃত্ব দেন। হাজার হাজার স্ত্রীলোক এই আন্দোলনে অংশগ্রহণ করেন। দিল্লিতেই প্রায় 1600 জন মহিলা আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। মুম্বাইয়ের ধারসানা এবং ওয়ালডা নামক স্থানে দুটিতে আইন অমান্য আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল। গুজরাটের প্রায় 2500 স্বেচ্ছাসেবক ধারসানার লবণ ভাণ্ডার আক্রমণ করলে পুলিশ লাঠি চালিয়ে তাঁদের হটিয়ে দেয়। পুলিশের লাঠি চালনায় 300-র মতো স্বেচ্ছাসেবক এবং সরোজিনী নাইডু সহ বহু নেতা আহত হয়ে গ্রেফতার বরণ করেন। ওয়ালদার লবণ ভাণ্ডারে আক্রমণ করে সত্যাগ্রহীগণ কারাবরণ করেছিলেন। বাংলার 24 পরগনা জেলার অন্তর্গত মহিষবাথান ও মেদিনীপুর জেলার কাঁথি মহকুমায় আইন অমান্য আন্দোলন প্রবল আকার ধারণ করেছিল। কাঁথি মহকুমায় সত্যাগ্রহীরা সমুদ্র তীরে লবণ তৈরির সময় পুলিশের গুলিবর্ষণের শিকার হন। অন্যত্র সত্যাগ্রহীদের উপর পুলিশের অত্যাচার চরমে ওঠে। সত্যাগ্রহী ও নিরীহ দর্শকদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। নির্বিচারে অসংখ্য নরনারীকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে 1931 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কলকাতায় এক মিছিল বার করার চেষ্টা করলে পুলিশের হাতে নিগৃহীত হন। বাংলার মতো লাহোর, বিহারের ভাগলপুর, মুঙ্গের, সমস্তিপুর, পাটনা প্রভৃতি স্থানে আইন অমান্য আন্দোলন প্রবল আকার ধারণ করেছিল। দক্ষিণ ভারতে কংগ্রেসের নেতৃত্বে যুদ্ধ পরিষদ, ওয়ার কাউন্সিল গঠিত হয়। এই পরিষদের পরিচালনায় মহারাষ্ট্র সমেত দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে আইন অমান্য আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়। প্রথম গোলটেবিল বৈঠক, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স 1930 খ্রিস্টাব্দের 27 মে সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হলে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড সাইমন কমিশনের রিপোর্ট বিচার বিবেচনার জন্য 1930 খ্রিস্টাব্দের 12ই নভেম্বর ভারতের রাজনৈতিক দলের প্রতিনিধিদের এক বৈঠক আহ্বান করেন। কংগ্রেস ব্যতীত দেশীয় রাজ্যের প্রতিনিধিগণ এই বৈঠকে যোগদান করেছিলেন। যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে ছিলেন স্যার তেজ বাহাদুর সাপ্রু, জায়াকর, মোহাম্মদ আলী জিন্না, আগা খান, বি.আর. আম্বেদকর প্রমুখ। বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড কতকগুলি প্রস্তাব করেছিলেন, যথা 1. ভারতের জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন এবং 2. প্রদেশগুলিতে দায়িত্বশীল সরকারের প্রবর্তন এবং ক্ষেত্রবিশেষে কেন্দ্রীয় সরকারকে আংশিক দায়িত্ব প্রদান প্রভৃতি। সাম্প্রদায়িক স্বার্থ সংরক্ষণের বিষয়ে প্রতিনিধিবৃন্দের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছিল। মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ এবং ডক্টর আম্বেদকর, পৃষ্ঠা 264, তফসিলি সম্প্রদায়ের স্বার্থে পৃথক নির্বাচক মণ্ডলীর দাবি করেছিলেন, কিন্তু ভারতের বৃহত্তম জনসংখ্যার প্রতিনিধি জাতীয় কংগ্রেস এই গোলটেবিল বৈঠকে অনুপস্থিত থাকায় কোনো সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়নি। কেবল ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড আশা প্রকাশ করলেন যে সংবিধান রচনায় কংগ্রেস পরবর্তী বৈঠকসমূহে যোগ দেবে। সেই আশায় পরবর্তী অধিবেশন পর্যন্ত গোলটেবিল বৈঠক মুলতুবি রাখা হয়। গান্ধী আরউইন চুক্তি, গান্ধী আরউইন প্যাক্ট 1930 খ্রিস্টাব্দের 27 মে সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হলে
ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড সাইমন কমিশনের রিপোর্ট বিচার বিবেচনার জন্য 1930 খ্রিস্টাব্দের 12ই নভেম্বর ভারতের রাজনৈতিক দলের প্রতিনিধিদের এক বৈঠক আহ্বান করেন। জাতীয় কংগ্রেসের কোনো প্রতিনিধি এই বৈঠকে যোগদান করেননি। ভারতের বৃহত্তম জনসংখ্যার প্রতিনিধি কংগ্রেসের অনুপস্থিতিতে এই বৈঠকে কোনো সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়নি। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড আশা প্রকাশ করলেন যে কংগ্রেস পরবর্তী বৈঠকসমূহে যোগ দেবেন। এই প্রচেষ্টায় সরকার বিনা শর্তে গান্ধীজিকে মুক্তি দিলেন। এরপর গান্ধীজি ভাইসরয় লর্ড আরউইনের সঙ্গে এক দীর্ঘ বৈঠকে মিলিত হলেন। 1931 খ্রিস্টাব্দের 5ই মার্চ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্তানুসারে ঠিক হলো গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে নেবেন এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। গান্ধী আরউইন চুক্তির মধ্যে উল্লেখযোগ্য হল: 1. সমস্ত রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া। 2. দমনমূলক আইন ও অর্ডিন্যান্স প্রত্যাহার করে নেওয়া। 3. আইন অমান্য আন্দোলনে যাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং 4. সরকারের লবণের একচেটিয়া ব্যবসা বন্ধ করা। লবণ তৈরির অনুকূল পরিবেশ থাকলে এখন থেকে নিজেদের ব্যবহারের জন্য লবণ তৈরি করতে পারবে প্রভৃতি। আরউইন গান্ধীজির দেওয়া শর্তাবলী পুরোপুরি মেনে নেননি। আরউইন রাজবন্দীদের উপর নির্যাতন বন্ধ করতে, বাজেয়াপ্ত বিষয় সম্পত্তি আন্দোলনকারীদের ফিরিয়ে দিতে এবং সমুদ্র তীর থেকে নির্দিষ্ট দূরত্বে বসবাসকারী ব্যক্তিদের বিনা শুল্কে লবণ উৎপাদনের অনুমতি দিতে স্বীকৃতি দিলেন। ভগৎ সিং, রাজগুরু, সুখদেব ও বটুকেশ্বরের মৃত্যুদণ্ড নিয়ে গান্ধীজি কোনো আলোচনা না করায় জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু প্রমুখ নেতা গান্ধীজিকে সমালোচনা ও নানা দোষারোপ করেছিলেন। জনগণের সামগ্রিক স্বার্থের পরিপন্থী গান্ধী আরউইন চুক্তি কংগ্রেসের মধ্যে দারুণভাবে সমালোচিত হয়েছিল। সমালোচকদের মধ্যে অন্যতম ছিলেন সুভাষচন্দ্র বসু। আইন অমান্য আন্দোলন বন্ধ হওয়ার ফলে কংগ্রেসের পক্ষে মুখ রক্ষার উপায় হিসেবে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদানের সিদ্ধান্ত সহ গান্ধী আরউইন চুক্তি কংগ্রেসে অনুমোদিত হয়। দ্বিতীয় গোলটেবিল বৈঠক, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। 1931 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেসের একমাত্র প্রতিনিধিরূপে গান্ধীজি ও ভারতীয় মহিলা সমাজের প্রতিনিধিরূপে সরোজিনী নাইডু এই বৈঠকে যোগদান করেছিলেন। বৈঠকে গান্ধীজি ভারতীয় প্রতিনিধিদের নিয়ে অবিলম্বে একটি দায়িত্বশীল সরকার গঠনের কথা বলেন। এই বৈঠকে তিনি গভর্নর জেনারেলের উপর ন্যস্ত বিশেষ ক্ষমতার বিপক্ষেও মত প্রকাশ করেছিলেন। সাম্প্রদায়িক প্রশ্নে তিনি বলেন, কোট, I have not a shadow of doubt that the iceberg of communal difference will melt under the warmth of the sun of freedom, unquote. কিন্তু মুসলিম লীগ সমেত ভারতের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ গান্ধীজির প্রস্তাবের তীব্র বিরোধিতা করলে কোনো সুস্পষ্ট সিদ্ধান্তে আসা হয়নি। ফলে দ্বিতীয় গোলটেবিল বৈঠকও ব্যর্থতায় পর্যবসিত হয়। দ্বিতীয় পর্যায় 1932 থেকে 1934 খ্রিস্টাব্দ। গান্ধী আরউইন চুক্তির শর্তকে কেন্দ্র করে দ্বিতীয় গোলটেবিল বৈঠকের আলোচনা ব্যর্থ হলে গান্ধীজি 1931 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর ভারতে ফিরে এসে দেখলেন যে গান্ধী আরউইন চুক্তি লঙ্ঘন করে ব্রিটিশ সরকার দেশজুড়ে দমনমূলক নীতি অনুসরণ করে স্বৈরাচারী শাসন চালাচ্ছেন। উত্তরপ্রদেশে খাজনা বন্ধ আন্দোলন করার সময় পুরুষোত্তম দাস ট্যান্ডন, জওহরলাল নেহেরু, আব্দুল গাফফার খান ও তাঁর বড় ভাই সহ লালকোট্টা বাহিনীর বহু কর্মী এবং আরও অনেকে গ্রেফতার হন। এই পরিস্থিতিতে 1932 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন। 4ঠা জানুয়ারি গান্ধীজিকে গ্রেফতার করে কারারুদ্ধ করা হয়। কংগ্রেসকে বেআইনি সংগঠন রূপে নিষিদ্ধ করা হয় এবং কংগ্রেসের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। জনসাধারণের উপর সরকারি নির্যাতন ও দমনমূলক আইন যথেচ্ছভাবে প্রযুক্ত হতে থাকে। পৃষ্ঠা 265। শ্রমিক আন্দোলন ও কৃষক আন্দোলন, ট্রেড ইউনিয়ন মুভমেন্ট অ্যান্ড পেজেন্টস মুভমেন্ট।
শ্রমিক আন্দোলন, ট্রেড ইউনিয়ন মুভমেন্ট। 1925 খ্রিস্টাব্দে কানপুরে মুজাফফর আহমেদ কোট ভারতীয় কমিউনিস্ট পার্টি আনকোট সিপিআই গঠন করেন। নলিনী গুপ্ত, অবনী মুখার্জি, পিসি যোশী, শওকত ওসমানী, মকবুল হুদা প্রমুখ ব্যক্তিগণ এই কমিউনিস্ট দল গঠনে মুজাফফর আহমেদকে সাহায্য করেছিলেন। কমিউনিস্ট দল গঠনের পর কমিউনিস্ট নেতৃত্ব ভারতে শ্রমিক ও কৃষক আন্দোলন জোরদার হয়ে ওঠে। কমিউনিস্ট দল গঠনের পর কমিউনিস্ট নেতৃত্বে ভারতে শ্রমিক ও কৃষক আন্দোলন জোরদার হয়ে ওঠে। ভারতের শিল্পায়ন দেরিতে হওয়ার জন্য শ্রমিক আন্দোলন দেরিতে শুরু হয়। 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় বলশেভিক বিপ্লব ভারতের শ্রমিক শ্রেণীকে এক নতুন আদর্শে অনুপ্রাণিত করেছিল। 1917 খ্রিস্টাব্দ থেকে 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে একাধিক শ্রমিক আন্দোলন সংগঠিত হয়। 1917 খ্রিস্টাব্দের আগস্ট মাসে মুম্বাইয়ের সুতোকলগুলির শ্রমিকগণ মজুরি বৃদ্ধির দাবিতে পরপর 30টি শ্রমিক ধর্মঘট করেন। এই ধর্মঘটের প্রভাবে শ্রমিকদের মজুরির পরিমাণ কিছুটা বেড়েছিল। 1919 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে আবার 11 দিন ব্যাপী এক ব্যাপক শ্রমিক ধর্মঘট হয়। মুম্বাইয়ের সুতি মিল, বন্দর, কারখানা, টাঁকশাল প্রভৃতি কর্মক্ষেত্রের প্রায় 10 লক্ষ শ্রমিক এই ধর্মঘটে যোগদান করেছিলেন। 1920 খ্রিস্টাব্দের 31শে অক্টোবর মুম্বাইতে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস নামে একটি সর্বভারতীয় শ্রমিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। লালা লাজপত রায় এই অধিবেশনে সভাপতিত্ব করেন। বিপি ওয়াদিয়া, এনএম যোশী, জোসেফ ব্যাপ্তিস্তা প্রমুখ ব্যক্তিগণ এই কংগ্রেসের নেতৃত্বে ছিলেন। পরে মার্ক্সবাদী নেতৃবৃন্দ যথা মুজাফফর আহমেদ, নলিনী গুপ্ত, ব্রিটিশ কমিউনিস্ট নেতা জর্জ এলিসন প্রমুখ এর সঙ্গে যুক্ত হন। এলিসনের উত্তরসূরি ফিলিপ স্প্রাট কৃষকদের এই দলের সঙ্গে যুক্ত করে এর নতুন নাম দেন মুম্বাই মজদুর ও কৃষক দল। মুম্বাইয়ের অনুকরণে পাঞ্জাব ও যুক্তপ্রদেশে অনুরূপ শ্রমিক ও কৃষক সংগঠন প্রতিষ্ঠিত হয়। আইন অমান্য আন্দোলনে ভারতের শ্রমিক শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যেমন: 1. আইন অমান্য আন্দোলন চলাকালীন সময়ে মুম্বাই বন্দরে শ্রমিক আন্দোলনের ফলে প্রায় 30 কোটি টাকা মূল্যের বিদেশি পণ্য বন্দরে আটকে পড়ে। 2. দেশের আমদানির পরিমাণ হ্রাস পেয়ে 1/3 নেমে আসে। 3. মুম্বাইয়ে অনেকগুলি ব্রিটিশ পরিচালিত সুতাকল বন্ধ হয়ে যায়। 4. সর্বোপরি স্বদেশি খাদি বস্ত্রের উৎপাদন ও বিক্রি অভাবনীয়ভাবে বৃদ্ধি পায়। অসহযোগ আন্দোলনের সময় ভারতে শ্রমিক আন্দোলনের যে স্বতঃস্ফূর্ত চেহারা দেখা গিয়েছিল, বিশেষ কিছু স্থান ও সময় ছাড়া আইন অমান্য আন্দোলনের সময় তা দেখা যায়নি। কৃষক আন্দোলন, পেজেন্টস মুভমেন্ট। শ্রমিক আন্দোলনের পাশাপাশি 3-এর দশকে কৃষক আন্দোলন দুর্বার হয়ে উঠেছিল। 1936 খ্রিস্টাব্দে সমাজবাদীদের প্রচেষ্টায় এবং ইএমএস নাম্বুদ্রিপাদের পরামর্শ অনুসারে নিখিল ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। লখনৌতে এই সভার অধিবেশন বসেছিল। বিহারের কৃষক নেতা স্বামী সহজানন্দ সরস্বতী এই সভায় সভাপতিত্ব করেন। এই সভায় সরকারের উদ্দেশ্যে কিছু দাবি দাওয়া পেশ করা হয়, যথা: 1. কৃষি ঋণ মকুবের দাবি। 2. ভূমিহীন কৃষকের মধ্যে সরকারি খাস জমি বিতরণ। 3. জমিদারি প্রথার বিলোপ সাধন। 4. কৃষকদের জমির স্বত্ব নিরূপণ করা। 5. সেচ ও বীজের সুবন্দোবস্ত প্রভৃতি। জাতীয় কিষাণ সভার অধীনে প্রাদেশিক ও জেলা কিষাণ সভা স্থাপিত হয়। 1937 খ্রিস্টাব্দে প্রাদেশিক আইনসভাগুলির নির্বাচনে সাধারণ নির্বাচন ক্ষেত্রসমূহে কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 11টি প্রদেশের মধ্যে 7টি প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠন করতে সক্ষম হয়। ভারতের বিভিন্ন প্রদেশে কংগ্রেসি মন্ত্রিসভা গঠিত হলে কংগ্রেসের সহায়তায় কৃষক আন্দোলন শক্তিশালী হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কৃষক আন্দোলন কিছুদিনের মতো স্তিমিত হয়ে পড়ে। পৃষ্ঠা 268।
মিরাট ষড়যন্ত্র মামলা, মিরাট কনস্পিরেসি কেস। ব্রিটিশ কমিউনিস্ট ফিলিপ স্প্রাট ভারতীয় কমিউনিস্টদের সহায়তায় ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা, বিক্ষোভ সংগঠন, ধর্মঘট ও যুব আন্দোলন পরিচালনা করে শ্রমিক আন্দোলনকে এক ব্যাপকতর রূপ দান করেছিলেন। সংবাদপত্রগুলি যাতে মার্ক্সবাদী চিন্তাধারা প্রচারে উদ্যোগী হয় তার জন্য তিনি সংবাদপত্রগুলিকে সব রকম সাহায্য ও উৎসাহ দিয়েছিলেন। ফলে কীর্তি, ক্রান্তি, কিষাণ, মজদুর, গণবাণী, লাঙ্গল প্রভৃতি মার্ক্সবাদী ভাবধারা পুষ্ট পত্রপত্রিকার আবির্ভাব হয়। এই সব মার্ক্সবাদী ভাবধারা পুষ্ট পত্রপত্রিকাগুলি ভারতের কমিউনিস্টদের পক্ষে জনমত গঠনে সাহায্য করেছিল। বামপন্থী নেতৃত্বের প্রভাবে শ্রমিক আন্দোলন ক্রমশ সংগ্রামী চরিত্রে রূপ নেয়। মুম্বাইয়ের কারখানায় শ্রমিকরা গিরনি কামগর শ্রমিক সংগঠন স্থাপন করেন। 1928 খ্রিস্টাব্দে বিভিন্ন মিলে শ্রমিকদের দাবি আদায় ও কাজের সময় কমাবার জন্য ধর্মঘট ডাকা হয়। রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা এই ধর্মঘটে যোগ দিলে ধর্মঘট ব্যাপক আকার ধারণ করে। ক্রমশ মুম্বাইয়ের শিল্প ধর্মঘট যুক্তপ্রদেশ, পাঞ্জাব ও বাংলায় ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ব্রিটিশ সরকার মুজাফফর আহমেদ, শ্রীপদ অমৃত ডাঙ্গে, পিসি যোশী সহ শীর্ষ স্থানীয় কমিউনিস্ট নেতাদের আটক করে। 1929 খ্রিস্টাব্দ থেকে 1933 খ্রিস্টাব্দে এদের বিরুদ্ধে মিরাট ষড়যন্ত্রের মামলা আনা হয়। বিচারে মুজাফফর আহমেদ, এস.এ. ডাঙ্গে, নিম্বকার, ঘাটে, পিসি যোশী, স্প্রাট, ব্র্যাডলি প্রমুখ 33 জন কমিউনিস্ট ও ট্রেড ইউনিয়ন নেতা দীর্ঘমেয়াদী কারাদণ্ডে দণ্ডিত হন। এতে শ্রমিক আন্দোলন সাময়িকভাবে স্তিমিত হয়ে যায়, কিন্তু 1929 থেকে 1933-এ কোর্ট মিরাট ষড়যন্ত্র মামলা আনকোট কমিউনিস্টদের গতি স্তব্ধ করতে পারেনি। প্রখ্যাত মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীপাম দত্তর ভাষায় মিরাট ষড়যন্ত্র মামলা ভবিষ্যতের শ্রমিক আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছিল। ডক্টর বিপান চন্দ্রর মতে এই মামলা বামপন্থী ও জাতীয়তাবাদীদের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি করে। বিপ্লবী আন্দোলন, রেভলিউশনারি মুভমেন্টস। প্রথম বিশ্বযুদ্ধের প্রথম দিকে 1915 খ্রিস্টাব্দে বাঘা যতীনের মৃত্যুর পর প্রায় এক দশক বাংলায় বিপ্লবী আন্দোলন স্তিমিত ছিল। বিশ্বযুদ্ধ চলাকালীন কঠোর নিরাপত্তা এবং দমনমূলক আইন প্রয়োগের ফলে বিপ্লবী কার্যকলাপ বন্ধ হয়। ভারত রক্ষা আইনে নিছক সন্দেহের বশবর্তী হয়ে ব্রিটিশ সরকার বহু ব্যক্তিকে কারারুদ্ধ করে রেখেছিল। সন্ত্রাসবাদী দল ও নেতৃবর্গের গোপন আস্তানায় হানা দিয়ে বহু অস্ত্রশস্ত্র সহ বহু ব্যক্তিকে আটক করা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এক রাজকীয় আদেশ বলে সকল রাজনৈতিক বন্দীর অপরাধ মকুব করে সকলকে মুক্তি দেয়। 1920 খ্রিস্টাব্দে গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করলে দেশবাসী, বিশেষত তরুণ ও ছাত্র সম্প্রদায় গভীর প্রত্যাশায় আন্দোলনের দিকে তাকিয়েছিল। অহিংসা অসহযোগ আন্দোলন চলাকালীন 1922 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরায় একদল হিংসাত্মক জনতা এক পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে 22 জন পুলিশকে পুড়িয়ে মারে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গান্ধীজি আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে দেশবাসী গভীরভাবে হতাশ হয়ে পড়ে। ফলে দেশব্যাপী বৈপ্লবিক কর্মতৎপরতা শুরু হয়। বাংলার অনুশীলন সমিতি, যুগান্তর প্রভৃতি গুপ্ত বিপ্লবী সংস্থাগুলি পুনরায় সক্রিয় হয়ে ওঠে। যুগান্তর দল কয়েকটি ডাকাতি করে বহু অর্থ লুণ্ঠন করে এবং বাঘাযতীন হত্যার নায়ক কলকাতার পুলিশ কমিশনার চার্লস টেগার্টকে ক্রমাগত হত্যার চেষ্টা করে। 1924 খ্রিস্টাব্দে পুলিশ কলকাতায় একটি এবং দক্ষিণেশ্বরে একটি বোমা তৈরির কারখানা আবিষ্কার করে।
বিপ্লবীগণ এ সময় পুলিশ এবং অপরাধ অনুসন্ধান বিভাগের বহু কর্মীকে হত্যা করেছিলেন। ঢাকার মিটফোর্ড হাসপাতালের মেডিকেলের ছাত্র বিনয় বসু 1930 খ্রিস্টাব্দে 29 আগস্ট ঢাকায় বাংলার পুলিশের ইন্সপেক্টর জেনারেল লোম্যানকে হত্যা করেন। গ্রেপ্তারি এড়াবার জন্য বিনয় বসু ছদ্মবেশে কলকাতায় পালিয়ে আসেন ও এখানে এসে যুগান্তর দলের দুই বিপ্লবী বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তর সঙ্গে মিলিত হন। 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত ছদ্মবেশে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন। তাঁরা দোতলায় উঠে গিয়ে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন ও আরেকজন ইংরেজ কর্মচারী আহত হন। এরপর তিনজন একটি ছোট্ট ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে বন্দে মাতারাম ধ্বনি দিতে দিতে পূর্ব দিকের বারান্দায় ছুটে যান। এই সময় রাইটার্স বিল্ডিংয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে তাঁদের খণ্ডযুদ্ধ শুরু হয়। পৃষ্ঠা 269। পৃষ্ঠা 269। ইতিমধ্যে নিকটবর্তী লালবাজার থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পুলিশ কমিশনার চার্লস টেগার্ট তাঁদের ঘিরে ফেলেন। এরপর রাইটার্স বিল্ডিংসের অলিন্দে 3 তরুণের সঙ্গে ব্রিটিশ পুলিশ বাহিনীর গুলির লড়াই শুরু হয়, যা ইতিহাসে অলিন্দ যুদ্ধ নামে খ্যাত। শেষ পর্যন্ত বিপ্লবীদের সমস্ত গুলি ফুরিয়ে গেলে পালানো অসম্ভব বিবেচনা করে 3 জনেই আত্মহত্যার চেষ্টা করেন। বাদল গুপ্তর সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বিনয় বসু ও দীনেশ গুপ্ত ধরা পড়েন। কয়েকদিন পর হাসপাতালে বিনয় বসু নিজের ক্ষতস্থান বিষাক্ত করে মৃত্যুবরণ করেন। দীনেশ গুপ্ত আরোগ্য লাভ করলেও পরে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। 1931 খ্রিস্টাব্দ থেকে 1934 খ্রিস্টাব্দের মধ্যে বাংলার বহু ইংরেজ এবং উচ্চপদস্থ পুলিশ কর্মচারী বিপ্লবীদের হাতে নিহত হয়েছিলেন। ওই সময় মেদিনীপুর ছিল বিপ্লবী সন্ত্রাসবাদের অন্যতম কেন্দ্র এবং বেঙ্গল ভলান্টিয়ার্স, সংক্ষেপে BV দলের পীঠস্থান। এই দলেরই সদস্য বিমল দাশগুপ্ত মেদিনীপুরের জেলাশাসক অত্যাচারী পেডিকে হত্যা করেন। বিপ্লবী কানাই ভট্টাচার্য বিচারক গার্লিককে তাঁর এজলাসে হত্যা করেন। 1931 খ্রিস্টাব্দে হিজলি জেলে বিপ্লবী বন্দীদের উপর গুলিবর্ষণের ফলে 2 জন বিপ্লবীর মৃত্যু হয়। এজন্য বিমল দাশগুপ্ত ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি ভিলিয়ার্সকে হত্যা করে প্রতিশোধ গ্রহণ করেন। এই বছরই 2 অল্প বয়স্কা বালিকা শান্তি ও সুনীতি কুমিল্লার জেলাশাসক মিস্টার স্টিভেন্স এবং SP মিস্টার এলিসকে হত্যা করেন। ওই বছরই প্রভাংশু পাল ও প্রদ্যোৎ ভট্টাচার্য মেদিনীপুরের জেলা ম্যাজিস্ট্রেট ডগলাসকে গুলি করে হত্যা করেন। 1933 খ্রিস্টাব্দে মৃগেন দত্ত ও অনাথ বন্ধু পাঁজা পরবর্তী জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার বার্জকে গুলি করে হত্যা করেন। উভয়ই বার্জের দেহরক্ষীর গুলিতে প্রাণ হারান। এই সকল ঘটনায় একদিকে যেমন সারা বাংলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়, অন্যদিকে উচ্চপদস্থ ব্রিটিশ কর্মচারীবৃন্দ শঙ্কিত হন। এই সময়কার চাঞ্চল্যকর ঘটনা হলো চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন। এই দুঃসাহসিক অভিযানের নায়ক ছিলেন সূর্য সেন। তিনি মাস্টারদা নামেও পরিচিত ছিলেন। সূর্য সেন একটি জাতীয় বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিনি অসহযোগ আন্দোলনেও যোগ দিয়েছিলেন। অনন্ত সিং, লোকনাথ বল, জীবন ঘোষাল, অম্বিকা চক্রবর্তী ও গণেশ ঘোষ ছিলেন তাঁর কতিপয় বিশ্বস্ত ও দক্ষ সহচর। এর সদস্যগণ অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আসাম বেঙ্গল রেলপথের কার্যালয় থেকে 77,000 টাকা লুট করেছিল। এরপর সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবী সংস্থার সদস্যগণ অস্ত্রশস্ত্র সংগ্রহে মন দেন। মাস্টারদা সূর্য সেনের পরিকল্পনা ছিল চট্টগ্রামের সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করে তিনি ও তাঁর সহকর্মীবৃন্দ সেই অস্ত্র দিয়ে বাংলায় বৈপ্লবিক অভ্যুত্থান ঘটাবেন এবং তার মাধ্যমে ব্রিটিশ শাসনের উচ্ছেদ করবেন।
1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল মধ্যরাত্রে তাঁরা চট্টগ্রামের পুলিশ অস্ত্রাগার লুণ্ঠন করেন। এই সময় সূর্য সেনের অন্যতম সঙ্গীদের মধ্যে ছিলেন লোকনাথ বল, গণেশ ঘোষ, নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিংহ, উপেন ভট্টাচার্য, জীবন ঘোষাল, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত প্রমুখ। অস্ত্রাগার লুণ্ঠনের পর অতিরিক্ত পুলিশ বাহিনী বিপ্লবীদের সন্ধানে তৎপর হয়। 1930 খ্রিস্টাব্দে 22 এপ্রিল সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে 64 জন ব্রিটিশ সৈন্য ও কয়েকজন বিপ্লবী প্রাণ হারান। এটি কোট জালালাবাদের মুক্তিযুদ্ধ আনকোট নামে পরিচিত। শাসক শ্রেণীর কড়া নজর ও অত্যাচার সত্ত্বেও সূর্য সেনের বিপ্লবী দল তাঁদের সন্ত্রাসবাদী কার্যকলাপ অব্যাহত রেখেছিলেন। সূর্য সেন সহ কিছু সংখ্যক বিপ্লবী জালালাবাদ পাহাড়ে আশ্রয় গ্রহণ করে বিভিন্ন দলে ভাগ হয়ে গেরিলা কায়দায় যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। এমনই একটি 6 জনের সশস্ত্র বিপ্লবী দল 1930 খ্রিস্টাব্দের 6ই মে কর্ণফুলী নদীর তীরে পুলিশের সঙ্গে যুদ্ধ বাধায়। এটি কোট কর্ণফুলীর যুদ্ধ আনকোট নামে পরিচিত। এই যুদ্ধে 4 জন বিপ্লবী মারা যান এবং 2 জন আত্মসমর্পণ করেন। 1930 খ্রিস্টাব্দে 13ই জুন ধলঘাটের পাতিয়া গ্রামে সূর্যসেন সহ তাঁর ছোট্ট বাহিনীকে পুলিশ ঘিরে ফেললে সংঘর্ষে 2 জন বিপ্লবী নিহত হন। এই সময় সূর্যসেন এবং কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদার পালিয়ে যান। 1932 খ্রিস্টাব্দে 24শে সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলির একটি ইউরোপিয়ান ক্লাব আক্রমণে প্রীতিলতা ওয়াদ্দেদার নেতৃত্ব দেন। এই সময় একজন সাহেবকে হত্যা ও 13 জনকে গুরুতর আহত করে প্রীতিলতা ওয়াদ্দেদার নিজেই পুলিশের গুলিতে আহত হয় ও পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। 1932 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সভায় মেধাবী ছাত্রী বীণা দাস বাংলার গভর্নর স্যার অ্যান্ডারসন জ্যাকসনের প্রাণনাশের ব্যর্থ চেষ্টা করে ধরা পড়েন ও বিচারে তাঁর যাবজ্জীবন দ্বীপান্তর হয়। 1932 খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে জড়িত বিপ্লবীদের বিচার সমাপ্ত হয় ও বিপ্লবীদের মধ্যে 14 জন আন্দামানে নির্বাসিত হন। 1933 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি সূর্য সেন চট্টগ্রামের গেরিলা গ্রামে ব্রিটিশ পুলিশের গোর্খা বাহিনীর বিরুদ্ধে অসামান্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করে গ্রেপ্তার হন। 1934 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি চট্টগ্রামের জেলেই বিচারে তাঁর ফাঁসি হয়। সূর্য সেনের বিপ্লবী জীবন ও দেশের জন্য তাঁর আত্মত্যাগ ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করেছিল। পৃষ্ঠা 270। বাংলাদেশের বাইরে বিহার, যুক্তপ্রদেশ, রাজস্থান, মুম্বাই এবং মাদ্রাজে সন্ত্রাসবাদী বিপ্লবী কার্যকলাপ পরিচালিত হয়েছিল। বাংলার বাইরে সন্ত্রাসবাদীদের যে সকল সংস্থা গড়ে উঠেছিল তার মধ্যে উত্তরপ্রদেশে গঠিত হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। চন্দ্রশেখর আজাদ ছিলেন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। সশস্ত্র বিপ্লবের দ্বারা ভারতে একটি স্বাধীন প্রজাতান্ত্রিক যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করাই ছিল এই কোট হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের আনকোট লক্ষ্য। 1923 খ্রিস্টাব্দে ভগৎ সিং এই সংস্থার সদস্যপদ গ্রহণ করেন। 1925 খ্রিস্টাব্দে ভগৎ সিং নিজেও কোট নওজওয়ান ভারত সভা আনকোট নামে একটি জঙ্গি যুব সংগঠন গড়ে তুলেছিলেন। এই সংস্থার অন্যতম সদস্য রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে বিপ্লবী দল কাকোরির কাছে ট্রেনে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে। 1925 খ্রিস্টাব্দে 8ই আগস্ট রেল ডাকাতিকে কেন্দ্র করে কাকোরি ষড়যন্ত্র মামলা শুরু হয়। অভিযুক্তদের মধ্যে প্রধান ছিলেন রামপ্রসাদ বিসমিল, রোশন সিং, রাজেন লাহিড়ী, শচীন সান্যাল, মন্মথ গুপ্ত, প্রণবেশ ভট্টাচার্য, আশফাকুল্লাহ প্রমুখ। বিচারে এদের অধিকাংশের যাবজ্জীবন, দ্বীপান্তর অথবা সশ্রম কারাদণ্ড হয়। রামপ্রসাদ বিসমিল ও অপর 3 সহযোগীর ফাঁসি হয়। এই মামলায় ভগৎ সিং অভিযুক্ত হননি, যদিও তিনি ছিলেন অন্যতম পরামর্শদাতা।
1928 খ্রিস্টাব্দে ভগৎ সিং হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের নেতৃত্ব গ্রহণ করেন। রুশ বিপ্লবের সমাজতান্ত্রিক আদর্শে তিনি এই দলের নতুন নামকরণ করেন কোট হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন আনকোট। পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহারে এই দলের সক্রিয় ভূমিকা ছিল। সাইমন কমিশন বিরোধী আন্দোলনে ব্রিটিশ পুলিশের লাঠির আঘাতে 1928 খ্রিস্টাব্দে 17ই নভেম্বর লালা লাজপত রায়ের মৃত্যু হয়। এর প্রতিশোধ নিতে 1928 খ্রিস্টাব্দে 17ই নভেম্বর নির্ভীক ভগৎ সিং লাহোরের পুলিশ সুপারিনটেন্ডেন্ট স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন। 1929 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল ভগৎ সিং ও দলের অপর একজন সদস্য বটুকেশ্বর দত্ত দিল্লির আইন পরিষদে বোমা নিক্ষেপ করেন। ওই সময় আইন পরিষদে বিপ্লবী তৎপরতার বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা হিসেবে ট্রেড ডিসপিউট বিলের আলোচনা চলছিল। এই ঘটনার সূত্র ধরে পুলিশ লাহোরে ও সাহারানপুরে দুটি বোমা তৈরির কারখানার সন্ধান পায়। এই দুটির সঙ্গে যুক্ত বিপ্লবীদের গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে 1929 খ্রিস্টাব্দে ঐতিহাসিক কোট লাহোর ষড়যন্ত্র মামলা আনকোট শুরু হয়। মামলা চলাকালে জেলে বন্দি বিপ্লবীদের উপর পুলিশি নির্যাতন, কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ এবং অবর্ণনীয় দুঃখ কষ্টের প্রতিবাদে বিপ্লবীগণ অনশন শুরু করেন। অন্যান্য বন্দীরা পরে অনশন ভঙ্গ করেন, কিন্তু যতীন দাস 63 দিন অনশন চালিয়ে লাহোর জেলে 1929 খ্রিস্টাব্দে 13ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। লাহোর ষড়যন্ত্র মামলার বিচারের রায়ে 1931 খ্রিস্টাব্দে 23শে মার্চ ভগৎ সিং, সুখদেব থাপার, শিবরাম রাজগুরু, বটুকেশ্বর দত্ত সহ কয়েকজন বিপ্লবীর ফাঁসি হয়। অন্যান্য অনেকের দীর্ঘমেয়াদী কারাদণ্ড হয়। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে ভগৎ সিং জোর গলায় বলেছিলেন কোট ইনকিলাব জিন্দাবাদ আনকোট, অর্থাৎ কোট বিপ্লব দীর্ঘজীবী হোক আনকোট। ক্রিপস মিশন 1941 খ্রিস্টাব্দের 7ই মার্চ জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিলে যুদ্ধের গতি নতুন দিকে মোড় নেয়। 1941 খ্রিস্টাব্দে জার্মানি সোভিয়েত রাশিয়া আক্রমণ করে এবং জাপান মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1942 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি প্রকৃতি সম্পূর্ণভাবে মিত্রপক্ষের বিরুদ্ধে চলে যায়। ক দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের রাজনৈতিক পরিস্থিতি নানা কারণে জটিল হয়ে ওঠে। এই সময় একদিকে ভারতে ব্রিটিশ বিরোধী বিস্ফোরক পরিস্থিতি সৃষ্টি হয় ও অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এশিয়ার নানা অঞ্চলে জাপানের অভাবনীয় সাফল্য, বিশেষ করে মালয়, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও বার্মার বর্তমান মায়ানমার রাজধানী রেঙ্গুনের পতন ব্রিটিশ কর্তৃপক্ষকে উদ্বিগ্ন করে তোলে। খ দক্ষিণ পূর্ব এশিয়া জয় করে জাপান বার্মার ভিতর দিয়ে দ্রুত ভারতের দিকে এগিয়ে যেতে থাকলে ব্রিটিশ সরকার বুঝতে পারেন যে এই সংকটের সময় ভারতবাসীর সাহায্য ছাড়া ভারতে জাপানকে বাধা দেওয়া যাবে না, আর ভারতে ব্রিটিশ অধিকার রক্ষা করা যাবে না। জাপানি আক্রমণের ফলে উদ্ভূত এই জটিল পরিস্থিতিতে এশিয়ার বিভিন্ন রণাঙ্গনে জাপানি আক্রমণের মোকাবিলা করতে হলে ভারতের সামরিক শক্তি ও সম্পদের সহযোগিতা একান্ত প্রয়োজন। গ 1942 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর প্রায় 65% সৈন্য ছিল অমুসলিম সম্প্রদায়ভুক্ত। জাপানি আক্রমণের আগে ব্রিটিশ সরকারের ধারণা ছিল এই যে ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণের সেই সময়ের প্রতিনিধি কংগ্রেসকে বাদ দিয়ে কেবলমাত্র মুসলিম লীগ পৃষ্ঠা 271 দলের সাহায্যেই এদেশে তাদের স্বার্থসিদ্ধি হবে। কিন্তু জাপানি আক্রমণের ভয় তাদের সেই ভ্রান্ত মনোভাবের পরিবর্তন ঘটায়। তারা বুঝতে পারে যে ভারতীয় সেনাবাহিনীর সক্রিয় সহযোগিতা পেতে হলে মুসলিম লীগের তুলনায় কংগ্রেসের সমর্থন লাভই বেশি প্রয়োজন। ঘ তৎকালীন আন্তর্জাতিক পরিস্থিতিও ব্রিটিশ সরকারকে ভারত সম্পর্কে নরম মনোভাব নিতে বাধ্য করে। এই সময় চীনের রাষ্ট্রপতি চিয়াং কাই শেক ও মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট উভয়ই ভারত সম্পর্কে ব্রিটিশ সরকারের নীতি পরিবর্তনের অনুরোধ জানান।
এরই সঙ্গে সঙ্গে আটলান্টিক সনদে পরাধীন জাতিগুলিকে আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই অর্থে আন্তর্জাতিক পরিস্থিতিও ভারতের পক্ষে অনুকূল ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতবর্ষ ও বিশ্ব রাজনীতির এই জটিল প্রেক্ষাপটে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের নিরাপত্তার স্বার্থে ব্রিটিশ কর্তৃপক্ষ মন্ত্রিসভার অন্যতম সদস্য ও ভারতীয়দের আস্থাভাজন স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠান। ক্রিপসের প্রস্তাব 1942 খ্রিস্টাব্দে 24শে মার্চ স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে এসে ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনান্তে একগুচ্ছ প্রস্তাব ঘোষণা করেন। তিনি মূলত কংগ্রেস ও মুসলিম লীগ সহ অন্যান্য দলের নেতৃবর্গের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনার পর নিচের প্রস্তাবগুলি পেশ করেন। 1. যুদ্ধের অবসানে ভারতকে কানাডার মতো অধিরাজ্যের মর্যাদা ডোমিনিয়ন স্টেটাস দেওয়া হবে। 2. যুদ্ধ শেষে ভারতীয় সংবিধান রচনার জন্য ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সভা গঠন করা হবে এবং সেই সভাকে ভারতের নতুন সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হবে। 3. নতুন সংবিধান কোনো প্রদেশের পছন্দ না হলে সেই প্রদেশ ভারতীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এসে নিজেদের প্রয়োজন অনুযায়ী সংবিধান রচনা করতে পারবে। ভারতের যে কোনো প্রদেশ বা দেশীয় রাজ্য ইচ্ছা করলে ভারতীয় যুক্তরাষ্ট্রের বাইরেও থাকতে পারবে। 4. সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ ব্যবস্থা বহাল রাখা। 5. প্রদেশগুলির প্রাদেশিক আইনসভা সংবিধান সভার সদস্যদের নির্বাচন করবে। অন্যদিকে দেশীয় রাজ্যের রাজারা তাঁদের সদস্যদের মনোনীত করবেন। 6. নতুন সংবিধান রচিত না হওয়া পর্যন্ত ভারতের প্রতিরক্ষার দায়িত্বে ব্রিটিশ সরকার নিজের হাতে রাখবে এবং বড়লাটের কার্যনির্বাহক কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট ভিটো আনকোট ক্ষমতা প্রয়োগ করে তা বাতিল করার অধিকার বড়লাটের থাকবে। ক্রিপস মিশনের ব্যর্থতার কারণ। ক্রিপসের প্রস্তাবগুলি ভারতের বেশিরভাগ রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেনি, কারণ ক্রিপসের প্রস্তাবে ব্রিটিশ সরকারের সদিচ্ছার অভাব প্রকাশ পায়। তাই কংগ্রেস ও মুসলিম লীগ সহ ভারতের প্রায় সমস্ত রাজনৈতিক দলই ক্রিপসের প্রস্তাব একযোগে প্রত্যাখ্যান করে। এই প্রস্তাবে পাকিস্তানের দাবিকে পরোক্ষভাবে স্বীকৃতি দেওয়া হয়, অর্থাৎ ক্রিপস প্রস্তাবে দেশ বিভাগের পরোক্ষ ইঙ্গিত থাকায় কংগ্রেস তা প্রত্যাখ্যান করে। গান্ধীজি বলেন এটি একটি ফেল করা ব্যাংকের তামাদি চেক, এ পোস্ট ডেটেড চেক অন এ ক্রাশিং ব্যাংক। ভারতের প্রতিরক্ষার পূর্ণ দায়িত্ব ভারতীয়দের হাতে ছেড়ে দিতে ব্রিটিশ সরকার রাজি ছিল না। ক্রিপস প্রস্তাবিত জাতীয় সরকারকে ব্রিটিশ মন্ত্রিসভার মতো সমমর্যাদা ও ক্ষমতা দেওয়ার কোনো প্রতিশ্রুতি ছিল না। মুসলিম লীগ ক্রিপস প্রস্তাবে আপাত খুশি হলেও সরাসরি দেশ বিভাগ মেনে না নেওয়ায় তা বর্জন করে। ফলে ক্রিপস তাঁর প্রস্তাবসমূহ প্রত্যাহার করে দেশে ফিরে যান। পৃষ্ঠা 266 পড়ছি। ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। 1932 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে লন্ডনে তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেস যথারীতি ওই বৈঠকে যোগদান করেনি। অন্যান্য দল ও সম্প্রদায়ের অনেক কম সংখ্যক প্রতিনিধি এই বৈঠকে যোগদান করেছিলেন। তারা ভবিষ্যৎ শাসনতন্ত্রে কয়েকটি প্রগতিশীল ব্যবস্থা গ্রহণ করতে চাইলে ব্রিটিশ সরকার তা প্রত্যাখ্যান করে। তবে এই বৈঠক এবং পরবর্তী আলোচনাসমূহের ফলশ্রুতি হিসেবে 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন বিধিবদ্ধ হয়। 1933 খ্রিস্টাব্দে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত জয়েন্ট সিলেক্ট কমিটি রিপোর্ট, ব্রিটিশ সরকারের প্রকাশিত শ্বেতপত্র বা সরকারি দলিল প্রভৃতির সুপারিশ ও আলোচনার ভিত্তিতে ব্রিটিশ সরকার 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন রচনা করেন। 1934 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন প্রত্যাহারের পর 1930 থেকে 1940-এ ভারতে জাতীয়তাবাদী আন্দোলন দুটি ধারায় চলতে থাকে। একটি কংগ্রেসের নেতৃত্বে জাতীয় আন্দোলন, অপরটি বামপন্থীদের নেতৃত্বে বামপন্থী আন্দোলন।
নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা লাভের পক্ষপাতী ছিলেন এবং বামপন্থীর গণ আন্দোলনের মধ্যে দিয়ে দেশের শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের ব্যাপারে সচেষ্ট ছিলেন। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ভারতীয়দের সন্তুষ্ট করার জন্য 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন প্রণয়ন করেন। প্রাদেশিক শাসন, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে ভারতবর্ষকে 11টি প্রদেশে বিভক্ত করা হয়। প্রত্যেক প্রদেশে একজন গভর্নর নিযুক্ত হয়। গভর্নর কেন্দ্রীয় শাসনে গভর্নর জেনারেলের অনুরূপ ক্ষমতা ও অধিকার ভোগ করবেন। আইনসভায় নির্বাচিত সদস্যের মধ্য থেকে গভর্নর কর্তৃক নিযুক্ত মন্ত্রীদের পরামর্শক্রমে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালানো হবে বলে স্থির হয়। প্রাদেশিক মন্ত্রীদের কার্যকাল গভর্নরের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল। তিনি ইচ্ছা করলে আইনসভা ও মন্ত্রিসভা ভেঙে দিতে পারতেন। নতুন ভারত শাসন আইনে কতকগুলি বিষয় আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্রীয় আইনসভার উপর ও অন্য কতকগুলি বিষয় আইন প্রণয়নের ক্ষমতা প্রাদেশিক আইনসভার উপর ন্যস্ত হয়। প্রতিরক্ষা, পররাষ্ট্র সংক্রান্ত বিষয়, মুদ্রা ব্যবস্থা, যোগাযোগ, ডাক ও তার ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে এবং স্বরাষ্ট্র, পুলিশ, স্থানীয় স্বায়ত্তশাসন ইত্যাদি বিষয়গুলি প্রাদেশিক সরকারের হাতে অর্পণ করা হয়। কতকগুলি বিষয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভার উপর আইন প্রণয়নের যুগ্ম দায়িত্ব দেওয়া হয়। কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তির জন্য যুক্তরাষ্ট্রীয় বিচারালয়ের কাছে পেশ করার ব্যবস্থা হয়। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে মুসলমান, তফসিলি জাতি, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, শিখ প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়ের লোকদের আলাদা নির্বাচনের সুযোগ দেওয়া হয়। শিখগণ পৃথক নির্বাচন প্রত্যাখ্যান করেন। উপরোক্ত বিভিন্ন সম্প্রদায় ছাড়া অপরাপর লোকদের সাধারণ নির্বাচক হিসেবে রাখা হয়। ব্রিটিশ সরকার এই সম্প্রদায় ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু করে ভারত বিভাগের পটভূমি রচনা করে। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন সামগ্রিকভাবে ভারতীয়দের হতাশ করে এবং আইন নিয়ে কংগ্রেসের মধ্যে তীব্র মতভেদ দেখা দেয়। কংগ্রেস ইতিপূর্বে পূর্ণ স্বাধীনতা অর্জনকে জাতীয় আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিল। কংগ্রেস নির্বাচনে অংশগ্রহণ করবে কি না বা নির্বাচনে অংশগ্রহণ করলেও শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করবে কি না এইসব নানা বিষয়ে প্রশ্ন ও মতবিরোধ দেখা দেয়। এইসব প্রশ্নের মীমাংসার জন্য 1936 খ্রিস্টাব্দে লখনৌতে কংগ্রেসের অধিবেশন বসে। অধিবেশনে ঠিক হয় কংগ্রেস সাময়িকভাবে এই শাসনবিধিকে অগ্রাহ্য করে একটি গণপরিষদের দাবি জানাবে। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন অনুসারে কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করে। নির্বাচন প্রচারের সূত্রে জনসাধারণ অধিকতর নিকটবর্তী হতে এবং তাদের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটাতে সচেষ্ট হয়। এই অধিবেশনে আরও স্থির হয় যে নির্বাচনী প্রচারের সময় এবং নির্বাচনের পরে কংগ্রেস প্রতিক্রিয়াশীল আইনগুলি বাতিল করার উদ্দেশ্যে এবং গোলটেবিল বৈঠকে আলোচিত দাবি দেওয়ার পক্ষে জনমত গঠনের চেষ্টা করবে। 1937 খ্রিস্টাব্দে প্রাদেশিক আইনসভাগুলির নির্বাচনে সাধারণ নির্বাচন ক্ষেত্রসমূহে কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 11টি প্রদেশের মধ্যে 7টি প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠন করতে সক্ষম হয়। মুসলমানদের জন্য সংরক্ষিত নির্বাচন ক্ষেত্রগুলিতে মুসলিম লীগ প্রত্যাশিত সাফল্য লাভ করতে পারেনি। মুসলিম লীগ কিছু সংখ্যক আসনে জয়ী হয়। মুসলিম লীগ কংগ্রেসের সঙ্গে যৌথভাবে মন্ত্রিসভা গঠনের প্রস্তাব করে। মুসলিম লীগ দলের নীতি ও কর্মসূচির সঙ্গে কংগ্রেসের নীতি ও কর্মসূচির মিল না থাকায় কংগ্রেস যথারীতি যৌথ মন্ত্রিসভা গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে। কংগ্রেসের এই ঘোষণায় মুসলিম লীগ নেতা অত্যন্ত ক্রুদ্ধ হন। এরপর মুসলিম লীগ নেতা কংগ্রেস বিরোধী ও মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র গঠনের ডাক দেন।